এই তো, এটা হচ্ছে যে আমার দাদা। দাদা বলার কারণ হচ্ছে যে দেব, জয়দার হচ্ছে যে তোমার ব্যাকগ্রাউন্ড একটু পরে জানবা, কোনো সমস্যা নাই। সো বায়োলজির জন্য তোমাদের কাছে অনলাইনে যত সাপোর্ট আছে এবং যত টিচার্স আছে, আমার মনে হয় জয়দার থেকে এক্সপিরিয়েন্স কেউই হচ্ছে যে অনলাইনে বায়োলজি পড়ায় না। জয়দা, আমাদের যে অফলাইন ব্যাচ আছে, এখানে জয়দা বলতে সবাই মানে একদম ফ্যান, সবাই পাগল, জয়দার ক্লাস এত সবাই পছন্দ করে। তো আমি জয়দাকে অনেক বলে টলে নিয়ে আসছি, জয়দা কখনোই অনলাইনে আসতে চায় না, উনি অফলাইনের মানুষ, কিন্তু তুমি ওনার ক্লাস করলে বুঝবা যে এই লোক ক্লাসে যা পড়াই দিবে তোমার অলরেডি ডান হয়ে যাবে। আর জয়দা আপনি হোমওয়ার্ক দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি ভার্চুয়াল দেখে মাইট দিবেন। জয়দা আবার যদি হোমওয়ার্ক না করে তাহলে কান মলা দেয়, ঠিক আছে? সো জয়দার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বলি, জয়দা আপনি তো মাইক্রোবায়োলজিতে ছিলেন, মাইক্রোবায়োলজি ঢাকা পিওর ইউনিভার্সিটি। মাইক্রোবায়োলজিতে ছিলেন, এবং জয়দার রেজাল্ট এতটাই এক্সিলেন্ট যে উনি মোস্ট প্রবাবলি খুব সুন হচ্ছে যে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবেন। উনি অলরেডি হচ্ছে বারডেমে ক্লাস নিচ্ছেন, মানে উনি একজন ইউনিভার্সিটি লেকচারার। তো ইউনিভার্সিটি লেকচারার একজন আপনাদের হচ্ছে যে 9-10 ক্লাস নেবে, এর থেকে তো আর অসাধারণ কিছু হইতে পারে। তো এত গুণী একজন মানুষ, এবং জয়দার যদি কতগুলো পেপার বা পাবলিকেশন আছে, যদিও তোমার ছোট এখনো পেপার পাবলিকেশন এগুলো বুঝো না, বাট হচ্ছে যে জাস্ট এটা মাথায় রাখো যে একটা পেপার বা পাবলিকেশন মানে হচ্ছে উনি একজন সায়েন্টিস্ট লেভেলের মানুষ হয়ে গেছে। তো ওনার অনেকগুলো পেপারও আছে। তো তোমরা জাস্ট ক্লাসটা করো, আমি এতে কিছু বলবো না, তোমার ছোট মানুষ, তোমরা আগে ক্লাস করো, দাদার ক্লাসটা দেখো। আশা করি তোমাদের হচ্ছে ক্লাস অনেক ভালো লাগবে। এবং আমরা বায়োলজি কোর্সটা হচ্ছে দাদা 8 মাসের মধ্যে প্ল্যান করছি, আশা করি আপনি 8 মাস 9 মাসের মধ্যে শেষ করে দিতে না, পারবেন। কোনো সমস্যা নেই, এটা তো এবং বাচ্চারা দাদার পারবে। সাথে হচ্ছে যে ফারাবিও আছে, ফারাবি হচ্ছে 24 ব্যাচে, কিন্তু ফারাবি ইয়াং ব্লাড হইলো, ফারাবির পড়ানো অলরেডি তোমরা হচ্ছে কম্প্যাক্ট সিরিজে দেখেছো, সবার ভালো লাগার কথা। তো জয়দা ক্লাসটাকে তোমরা করো, করে তারপরে বললো আজকে যে আমরা ফার্স্ট চ্যাপ্টারের উপর ক্লাস করাবো। ফার্স্ট চ্যাপ্টার, দাদার মানে মোস্ট প্রবাবলি ফার্স্ট চ্যাপ্টার দাদা কয়টা ক্লাস লাগবে? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে 3টা, আর সিকিউ সলভ সহকারে হলে তাহলে 4টার মতো ক্লাস 4টার লাগবে। মতো লাগবে। তো 4টা ক্লাসে হচ্ছে যে ইনশাল্লাহ তোমাদের এটা ডান হয়ে যাবে। এই 4টা ক্লাসে তোমরা সুন্দর মতো নোট শেয়ার করবা। বায়োলজি নোট গুলো সাধারণত সুন্দর হয়, তোমরা একদম রং মানে কি বলে এটাকে, কালারফুল কালারফুল পেন্সিল নিয়ে বসবা, সুন্দর মতো আঁকবা, একে হচ্ছে দেখে দিবে, এবং দেখবা জয়দা কিভাবে স্মার্ট বোর্ডে আঁকে। তুমি দেখবা যে হচ্ছে যে এই লোক হচ্ছে একজন আর্টিস্ট, ঠিক আছে? আমি এত কিছু বলবো না, আগে ক্লাসটা করো ইনশাল্লাহ। দাদা আমি আমার ক্লাসে ঢুকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুমিত, থ্যাংক ইউ। যাক বাচ্চারা, আমরা শুরু করব। মমিত অনেক কথা বলে গেল আসলে, মানে মমিত অনেক কিছু বলেছে। হ্যাঁ, এত আসলে আমি মানে এত গুণী কিনা আমি জানি না, আর এত তোমাদের হচ্ছে এরকম ভাবে হচ্ছে ডেলিভার করতে পারবো কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করবো, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। বাচ্চাদের হচ্ছে আমি বাচ্চা বলে ডাকি আর কি, মানে ক্লাস 9-10 খুবই ছোট তোমরা। আমি ক্লাস 9-এ পড়েছি 2010 সালে। হ্যাঁ, 2010 সালে আমি ক্লাস 9-এ পড়েছি, 2011 সালে হচ্ছে 10-এ, এরপরে হচ্ছে মেট্রিক এসএসসি ব্যাচ হচ্ছে 2012 সাল। সো মানে তোমরা তো একদম বাচ্চাই, তাই না? মানে 13-14 বছর ছোট তোমরা আমার। তো যাই হোক, আমি এত কথা বলছি না, আমরা হচ্ছে পড়াশোনা করব, পড়াশোনাটাই আমাদের মেইন টার্গেট। আমি যতটুকু জানি এটা এসএসসি 27 এবং 28 ব্যাচ, দুটো ব্যাচেই হচ্ছে ক্লাস করছে আমার সাথে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে অনলাইনে হচ্ছে তোমরা যুক্ত আছো, অনেকেই যুক্ত আছো। তোমরা প্রথমে হচ্ছে আইএমএসসি 31, ওরে বাবা, 31ও চলে আসছো, বাহ, ভেরি গুড। 26, ওকে। তো আমাদের লাইভে অনেকেই আছে, আমার কথা হচ্ছে যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা আগে একটু তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তোমরা একটু আমাকে কমেন্ট করো যে হচ্ছে সব তোমরা হচ্ছে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এনি কাইন্ড অফ প্রবলেম, কোনো প্রবলেম তোমরা ফেস করছো কিনা সেটা একটু আমাকে হচ্ছে আগে একটু কমেন্ট করে জানিও। আমরা হচ্ছে স্যার কিচ্ছু পারি না, কি পারবেন, পারবেন স্যার, আপনি পারবেন। হ্যাঁ, সুই না, বাহ বাহ, সবাই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, CR7। ওকে, তো আশা করছি সব শোনা যাচ্ছে, আমি হচ্ছে দেখতেছি সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো বাচ্চা কাচ্চা, আমি হচ্ছে আজকে ক্লাসে চলে যাচ্ছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন, বোর্ড দেখতে পাচ্ছেন, সবাই একটু মনোযোগ সহকারে আজকে ক্লাস করবেন। প্রথম ক্লাস, প্রথম ক্লাসেই হচ্ছে আমি হচ্ছে অনেক কিছু আপনাদের হচ্ছে বলবো না, জাস্ট একটু আপনারা হচ্ছে কনসেন্ট্রেশন নিয়ে বসবেন। এবং যেহেতু বায়োলজি ক্লাস, আপনার সামনে অবশ্যই খাতা থাকতে হবে এবং কলম থাকতে হবে। আমি যা বলবো তা হচ্ছে নোট করবেন। আপনার নোট যতটুকু আপনি সুন্দর মতো করতে পারবেন, এই নোট থেকেই আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার হচ্ছে এই নোটটা পড়লেই আপনার হচ্ছে আর কোনো টেনশন হবে না। মেনলি বায়োলজিতে সবাই ভয় পায় ভাই অনেক মুখস্থ। আসলে বইয়ের যে লেখা, বইয়ের লেখার চেয়ে আপনি যে আপনার খাতায় লিখেছেন, আপনার মস্তিষ্ক সেই জিনিসটা বেশি নিতে পারবে। পরীক্ষার আগে
আপনার হচ্ছে খাতাটা যদি আপনার সাথে হচ্ছে থাকে, খাতার লেখাটা পড়তে আপনার যতটুকু সহজ লাগবে, বইয়ের লেখাটা পড়তে ততটুকুই কঠিন লাগবে। এজন্যই আমি বলি যে নোট ইজ ম্যান্ডেটরি। সো আপনার হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন এবং আমরা পুরো দমে হচ্ছে ক্লাস করব। আমাদের মেইন টপিক হচ্ছে বায়োলজি। আপনারা জানেন বায়োলজিতে আমাদের 14টা চ্যাপ্টার আছে। 14টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে 14টা চ্যাপ্টার এত সুন্দর করে ডিজাইন করা যে ডিজাইনটা আপনাকে হচ্ছে কি বলবো একদম শুরু থেকে টপ নচ একটা ডিজাইন। তো আপনি শুরু থেকেই আমার যে কন্টেন্ট আজকে, আমার কন্টেন্টের নাম হচ্ছে অধ্যায় 1। তো আপনারা জানেন অধ্যায় 1, অধ্যায় 1 এর মেইন যে জিনিস সেটা হচ্ছে কি আজকের অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। তো আমরা অধ্যায় 1 জীবন পাঠ সম্বন্ধে হচ্ছে শিখার আজকে চেষ্টা করব। আজকে এমনি যে শীত পড়ছে রে ভাই, কি বলবো, সকাল থেকে অনেক ঠান্ডা। যাই হোক, তো আশা করছি সবাই শুনছেন। ওকে, কোন চ্যাপ্টার? আফরোজা ডেইজি, আশা করি লিখে দিয়েছি অধ্যায় 1 জীবন পাঠ। তো খাতা কলম নিয়ে বসে পড়েন। ওকে, তো জীবন পাঠ আমরা একদম শুরু থেকে শিখবো বায়োলজি। হ্যাঁ, বায়োলজি, বায়োলজি জিনিসটা আসলে কি? বায়োলজি, দেখেন বায়োলজি শব্দটা প্রথম কিভাবে এসেছে? বায়োলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক, দুটো গ্রিক শব্দ আছে, একটা হচ্ছে বায়োস, আরেকটা হচ্ছে লোগস। এই যে দুটো গ্রিক শব্দ, এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে আপনার বায়োলজি শব্দটা এসেছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই দুটা জিনিস আসলে কি। আপনার এই যে বায়োস, বায়োস শব্দের অর্থ হচ্ছে লাইফ বা জীবন, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। তাহলে আমরা যদি এই দুটোকে একীভূত করি, আমরা যদি দুটোকে একীভূত করি, আমরা আসলে বায়োলজি সম্বন্ধকে পুরো কি বলতে পারি? বায়োলজিটাকে বলতে পারি জীবন সম্বন্ধে জ্ঞান। জীবন সম্বন্ধে জ্ঞান। আমি যদি বায়োলজির ডেফিনেশনটা দিতে চাই, আমি বায়োলজির ডেফিনেশনটা 3টা ওয়ার্ডে খুব সুন্দরভাবে দিতে পারি। সেই 3টা ওয়ার্ড হচ্ছে জীবন সম্বন্ধে জ্ঞান। আপনি একজন মানুষ হিসেবে, আমরা একজন জীব হিসেবে আমরা জীবন ধারণ করি, তাই না? তো এই যে আমাদের জীবন, আমাদের জীবনে কি আছে আসলে, জীবন সম্বন্ধে যে প্রপার নলেজটা, এই নলেজটাকেই আপনার পুরো বায়োলজি কভার করে। তো দেখেন ভাইয়া, আপনাদের হচ্ছে খুব সুন্দর করে পড়ালেখায় একটা এমসিকিউ আসে যে বায়োলজি শব্দটা কোন শব্দ থেকে এসেছে। তো বায়োলজি শব্দটা কোন শব্দ থেকে এসেছে এই এমসিকিউটা হচ্ছে প্রায় সময়ই আসে। তো আপনি মনে রাখবেন বায়োলজি শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। আপনার খাতায় একটু পাশে হাইলাইট করে লিখে রাখবেন গ্রিক এমসিকিউ, তাহলে এইটা আসে। এরপরে আপনার আরেকটা জিনিস আসে যে লোগোস, এই যে শব্দটা, এই শব্দের অর্থ কি? তো লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। এই জিনিসটাও আপনার এমসিকিউতে আসে। তো এখান থেকে আজকে আমি যে আপনাকে প্রথম যে কন্টেন্টটা পড়াইলাম, বায়োলজি শব্দের অর্থটা কোথা থেকে এসেছে এবং বায়োলজি শব্দের অর্থটা কি, তো এখানে আপনার হচ্ছে এই দুটো জিনিস এমসিকিউর জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট। তো এটা একটু স্টার দিয়ে লিখে রাখেন। ওকে, তাইলে হচ্ছে আমরা ফার্স্ট যে কন্টেন্ট, এটা কন্টেন্ট 1। আমাদের হচ্ছে আমরা কন্টেন্ট ধরে ধরে পড়বো। এই কন্টেন্ট 1-এ আপনার একটা জিনিস ডান। এরপরে যদি আপনি হচ্ছে সামনে আগান, এই যে বায়োলজি শব্দটা, এই যে বায়োলজি, এই বায়োলজির আসলে শাখা কি কি? দেখেন, প্রথমে আগে বুঝতে হবে ভাইয়া, আপনি যে জীবন বললেন, এই যে জীবন, জীবন কার কার আছে? দেখেন আপনার জীবন আছে, আমার জীবন আছে। আমরা কারা? আমরা প্রাণী। প্রাণী ছাড়া আপনি জানেন উদ্ভিদেরও কিন্তু জীবন আছে। এই যে উদ্ভিদ যে জীব, আপনারা জানেন
বিখ্যাত একজন সায়েন্টিস্ট স্যার জগদীশ চন্দ্র বসু এই কথাটা বলেছিল, প্ল্যান্ট হ্যাজ লাইফস। তো প্ল্যান্টের জীবন আছে, উদ্ভিদের জীবন আছে, তাহলে উদ্ভিদ ও জীব। এই উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী, বায়োলজিতে এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। এছাড়াও উদ্ভিদ প্রাণী ছাড়াও আরো জীবন আছে। আপনারা জানেন ছত্রাক বা ফাঙ্গাস, আপনারা নাম শুনেছেন ব্যাকটেরিয়া, আপনারা নাম শুনেছেন শৈবাল বা অ্যালজি, এগুলোর নাম আপনারা শুনেছেন, আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা শুনেছেন। এক্সকিউজ মি, এগুলোরও কিন্তু জীবন আছে। কিন্তু বায়োলজিতে সবচেয়ে বেশি আলোচনা করা হয় যে দুটো জিনিস নিয়ে, সেটা হচ্ছে এক হচ্ছে উদ্ভিদ, আরেক হচ্ছে প্রাণী। তো এই যে উদ্ভিদ, বায়োলজির যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান। একটু মাথায় রাখবেন, বায়োলজির যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজিতে বলা হয় বোটানি। আর প্রাণী নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ইংরেজিতে বলা হয় জুলজি। ভাইয়া, আপনি বাংলা ভার্সনে থাকলেও আপনার কিছু কিছু টার্মিনোলজি বায়োলজির আপনার ইংরেজিতে জানতে হবে। তো এর মধ্যে জুলজি, বোটানি, এই টার্মিনোলজি গুলো হচ্ছে একদম বাইবেলের মতো। বাইবেল ইজ এ ফ্রেজ, ইট মিনস মাস্ট। সো এটা আপনার জানতে হবে, ঠিক আছে? তো বায়োলজির প্রধানত শাখা অনেক আছে, কিন্তু আপনার বায়োলজির মধ্যে যে দুটো জিনিস নিয়ে হচ্ছে বেশি বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো এখন ভাইয়া একটু লক্ষ্য করেন, এই যে উদ্ভিদ বিজ্ঞান, এই উদ্ভিদ বিজ্ঞানের সৃষ্টি তো আজকে হয় নাই, প্রাণী বিজ্ঞানের সৃষ্টি তো আজকে হয় নাই, এটা বহু আগে থেকে হয়েছে। তো কারা এটা সৃষ্টির জন্য হচ্ছে অবদান রেখেছে এবং এটাতে কিভাবে হচ্ছে চলে এসেছে, এটাতে কার কার অবদান সবচেয়ে বেশি, এই জায়গা জিনিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে অনেক অনেক মতামত আছে। কিন্তু সবচেয়ে বেশি যার অবদান তাকেই হচ্ছে বলা হয় হচ্ছে জনক। এই যে জুলজি, এই জুলজির জনক খুবই 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 নামকরা একজন সায়েন্টিস্ট। উনি আসলে সায়েন্টিস্টের চেয়েও উনি একজন হচ্ছে ফিলোসফার, দার্শনিক। ঠিক আছে, আপনারা সবাই জানেন এই ব্যক্তির নাম। এই ব্যক্তি হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল, আশা করি আপনারা অ্যারিস্টটলের নাম শুনেন নাই, এটা হতে পারে না। অ্যারিস্টটল তার জীবন দশায় এতটাই প্রভাবশালী ছিল যে বলা হইতো অ্যারিস্টটল ইজ এ ডেমিগড, উনি যা বলে সেটাই সত্য। তো উনি এতই প্রভাবশালী ছিল এবং অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদেরকে ক্লাসিফাই করেছিল যে কিছু প্রাণীর রক্ত হচ্ছে লাল, কিছু প্রাণীর রক্ত হচ্ছে সাদা। তো এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা আসলে তৎকালীন মানুষের মাথায় কিন্তু হচ্ছে এসেছিল অ্যারিস্টটলের মাধ্যমেই। তো এজন্য অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। খুবই 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 প্রভাবশালী একজন ব্যক্তি অ্যারিস্টটল, হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক। অ্যারিস্টটলের অনেক 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 ছাত্র ছিল, এর মধ্যে দুইজন ছাত্র খুবই বিখ্যাত। একজন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, তোমরা জানো সে হচ্ছে একজন রোমান সম্রাট ছিল এবং আমি যতটুকু জানি যে পুরো বিশ্বের অর্ধেকই তার শাসনামলে তার ছিল। এই আলেকজান্ডার দ্য গ্রেট সে কিন্তু হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র ছিল। এবং অ্যারিস্টটলের আরেকজন ছাত্র ছিলেন, তিনি ছিল থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস, এই যে থিওফ্রাস্টাস, এই থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞান বা বোটানির জনক। তাহলে দেখো, একজন সুযোগ্য শিক্ষকের সুযোগ্য ছাত্র, এটাই বলে, ওনাকেই বলে, হ্যাঁ, যে শিক্ষক কিভাবে হচ্ছে স্টুডেন্টদের বা ছাত্রদের মোটিভেট করে এবং মোটিভেট করে অনেক 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 ইন্সপায়ার করে অনেক বড় জায়গায় নিয়ে যায়, তার একটা চাক্ষুষ প্রমাণ হলো থিওফ্রাস্টাস। এবং থিওফ্রাস্টাস হচ্ছে বায়োলজির একটা অন্যতম শাখা যেটা হচ্ছে বোটানি, সে বোটানির হচ্ছে জনক। তো আপনার পরীক্ষায় এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা আপনাকে মেনশন করতেছি, একটা হচ্ছে অ্যারিস্টটল আর একটা হচ্ছে কি থিওফ্রাস্টাস। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বাচ্চারা এটা একটু মার্ক করে লিখে রাখেন
এগুলো এমসিকিউ তে আসে, এটা পুরাটাই হচ্ছে কি এমসিকিউ নোট। তো উদ্ভিদ বিজ্ঞানের জনককে এবং হচ্ছে কি প্রাণী বিজ্ঞানের জনককে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। তাহলে আমরা জানলাম বায়োলজি শব্দটা কিভাবে এসেছে। বায়োলজির একদম কোর কম্পোনেন্ট এই যে দুটো শাখা, এই দুটো শাখার হচ্ছে জনক কারা। এখন এটা ছিল হচ্ছে আমাদের কন্টেন্ট 2। সবাই কিন্তু এভাবে হচ্ছে নাম করে লিখে আপনারা হচ্ছে পড়বেন, তাহলে কি হবে আপনাদের পড়াটা ভালো হবে, কতগুলো কন্টেন্ট আছে সেগুলো আপনি জানবেন। তো এরপরে যদি হচ্ছে আমরা হচ্ছে একটু সামনে আগাই, তো আমরা দেখতে পারতেছি হচ্ছে আমরা যে হচ্ছে নতুন যে কন্টেন্ট, সে কন্টেন্ট 3 তে যাব। কি জিনিস ভাইয়া কন্টেন্ট 3 তে কি আছে? আমি জানি না, আমি খুব ফাস্ট পড়াচ্ছি মনে হয়, আসলে আমি একটু মানে পড়াতে শুরু করলে আমি হচ্ছে ফাস্ট পড়ানোই শুরু করি। আমি জানি না। হ্যাঁ, এই আপনারা হচ্ছে কারা কারা আছেন, আপনারা হচ্ছে আহ ওকে, আপনারা হচ্ছে অনেকে অনেক কিছু লিখেছেন, লিখতেছেন, লিখতে থাকেন। যদি কোনো পড়া না বুঝেন সেটা কিন্তু আমাকে বলবেন, ঠিক আছে? তাইলে আসেন যে কন্টেন্ট থ্রিতে আমরা কি বলবো। দেখেন বায়োলজি, এই যে বায়োলজি, আজকে আমি যে বায়োলজি বলতেছি, এই বায়োলজির নামটা কি দিছিল? বায়োলজিকে বায়োলজি কে বলছিল? আমার পুরো নাম দেবজ্যোতি মুখার্জি জয়, ঠিক আছে? দেবজ্যোতি এই নামটা আমার হচ্ছে ঠাকুরমা দিয়েছিল, তাই আমাকে সবাই দেবজ্যোতি বলে চিনতেছে। জয় নামটা আমার মা দিছে আমাকে। তো এই যে আমার মা দেওয়া নাম জয়, সবাই আমাকে জয় নামে জানতেছে। তাহলে বায়োলজি, এই নামটা যে বায়োলজি, এটা কে দিছে? এটা আপনার মাথার প্রথম কোয়েশ্চেন না? যে আমরা আজকে বায়োলজিকে বায়োলজি বলতেছি কেন? বায়োলজিতে তো আমরা হচ্ছে অন্য কিছু বলতে পারতাম। তাহলে বায়োলজি কেন বায়োলজি বলতেছি? এই নামটা কার মাথা থেকে আসছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি বায়োলজি পড়তেছেন, এটা যদি আপনি না জানেন, এটা আসলে বায়োলজি পড়াই হয় না। তাইলে দেখেন, আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা পড়বো, একটা হচ্ছে বায়োলজির আবিষ্কারককে এবং আরেকটা হচ্ছে বায়োলজির নামটা দিছে কে। তাহলে বায়োলজির নামকরণ নামকরণ করেন কে, এটা খুবই ইম্পর্টেন্ট। বায়োলজির নামকরণ করেন কে এবং আরেকটা হচ্ছে বায়োলজির আবিষ্কারক কে। আবিষ্কারক। তাহলে বায়োলজির নামকরণ করেন কে আর বায়োলজির আবিষ্কারক কে? আপনারা বলতে পারবেন বায়োলজির আবিষ্কারক কে? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? দেখি তো বাচ্চারা, কেউ বলতে পারেন কিনা? হ্যাঁ, ও ভেরি গুড, ভেরি গুড, বলতে পারছেন। আজিম L1E, তাই তো? আমি যতটুকু দেখছি অ্যারিস্টটল, ভেরি গুড, আপনি বলতে পেরেছেন। বায়োলজির আবিষ্কারক, বায়োলজির আবিষ্কারক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে দেখেন, বায়োলজির আবিষ্কারক ও অ্যারিস্টটল, বায়োলজির যে একটা শাখা প্রাণীবিজ্ঞান, তার আবিষ্কারক হচ্ছে কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল এতটাই প্রভাবশালী ছিল, যেখানেই যাইতো সেখানেই তাকে জনক বলা হয়েছে, বুঝতে পারছেন? হি ওয়াজ এ গ্রেট ফিলোসফার, হি ওয়াজ এ গ্রেট ফিলোসফার। যাই হোক, আর নামকরণটা কে করেছেন? নামকরণটা করেছেন যা বাপটিস্ট কুভিয়ে। কুভিয়ে দা ল্যামার্ক। নামটা মোটামুটি অনেক ছোট, তাই না? আরো আছে, আরো 4-5টা ওয়ার্ড আছে তার নামে, ঠিক আছে? এত কিছু বললে এটা মনে করেন নাম থাকবে না, আরো অনেক কিছু হয়ে যাবে। তো এই জন্য আপনারা হচ্ছে অন্তত মনে রাখবেন হচ্ছে ল্যামার্ক। সবাই ওনাকে ল্যামার্ক নামেই জানে। তো ইংলিশটা আমি লিখে দিচ্ছি, LAMA, ল্যামার্ক, CK, ঠিক আছে? ল্যামার্ক। তো বায়োলজির নামকরণটা কে করেছেন এটা আপনার জানা অত্যাবশ্যকীয়। বায়োলজির নামকরণটা করেন বিজ্ঞানী ল্যামার্ক এবং বায়োলজির আবিষ্কারক, বায়োলজির আবিষ্কারক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে এখন ভাইয়া আমরা যা পড়ার চেষ্টা করেছি, আমি পড়ার চেষ্টা করেছি বায়োলজি আসলে জিনিসটা কি, লাইফ অফ নলেজ, নলেজ অফ লাইফ।
তো লাইফ সম্বন্ধে যে জ্ঞান সেটা হচ্ছে বায়োলজি। তো এই বায়োলজির নামটা কি দিছে? ল্যামার্ক। আমরা যে বায়োলজিকে বায়োলজি বলতেছি কেন বলতেছি? কারণ এই নামটা হচ্ছে ল্যামার্ক দিয়েছে। এর আবিষ্কারক কে? অ্যারিস্টটল। এরপরে এর যে শাখাগুলো আছে, প্রধান দুটো শাখা হচ্ছে, একটা হচ্ছে বোটানি আর হচ্ছে জিওলজি। এই দুটো শাখার জনক হচ্ছে কারা কারা? প্রাণীবিজ্ঞান বা জিওলজির জনক হচ্ছে অ্যারিস্টটল নিজেই, এবং তার সুযোগ্য ছাত্র থিওফ্রাস্টাস হচ্ছে বোটানি শাখার জনক। তো এটুক আমি আসলে বোটানি দিয়ে, জিওলজি দিয়ে পুরো বায়োলজিটাকে এক্সপ্রেস করার চেষ্টা করেছিলাম। আপনার বইয়ে কিন্তু একদম প্রথমেই এত কিছু নাই। এগুলো আছে আপনার বইয়ে, কিন্তু খুব ছড়ায় ছিটায় এলোমেলো ভাবে বিভিন্ন চ্যাপ্টারের ভিতরে আছে। তো আপনি শুরুতে যদি এগুলো হচ্ছে গুছায় শিখতে পারেন, তাহলে আপনার পড়াটা বেশি মনে থাকবে। তো আমি ৩ টা কনটেন্ট পড়ানোর চেষ্টা করলাম। ৩ টা কনটেন্টেরই সবগুলো জিনিস হচ্ছে এমসিকিউ এর জন্যই আমি পড়িয়েছি। তো আপনি অবশ্যই এই যে এই জিনিসটা আপনি অবশ্যই কে নামকরণ করেছে এটাই এমসিকিউ, এবং এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে হচ্ছে কে আবিষ্কার করেছে। বায়োলজির আবিষ্কারক, এটা মাস্ট এমসিকিউ। আমি কিন্তু ২ টো স্টার দিয়ে রাখছি। তো আমি আপনাকে দেখেন পড়ানোর শুরুতেই কোনটা এমসিকিউ তে আসবে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। বায়োলজিতে পোলাপাইন খারাপ করেই হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এমসিকিউ। বায়োলজিতে বলে ভাই এত পড়া কিভাবে পড়বো? আমার এই ১২-১৩ বছরের এক্সপেরিয়েন্সে আমার ১ম এবং হচ্ছে একটাই কোয়েশ্চেন বাচ্চাদের, যে ভাই এমসিকিউ মনে থাকে না, এমসিকিউ পারি না। এমসিকিউ মনে থাকবে কিভাবে? তুমি তো জানোই না কি কোয়েশ্চেন আসে। তো তোমার হচ্ছে আগে জানতে হবে কি কোয়েশ্চেন আসে। তারপর তোমার ওটা পড়তে হবে। একদম সোজা কথা, ঠিক আছে? তো তোমাকে আমি বলে দিচ্ছি এই কোয়েশ্চেনটা আসে, তুমি এই কোয়েশ্চেনটা একদম চোখ বন্ধ করে পড়ে ফেলবা। পরীক্ষা হলে আসবে, লিখে দিয়ে চলে আসবা। তো এখন ভাইয়া ৩ টা কনটেন্টের মধ্যে এমসিকিউ কনটেন্ট গুলো গেল। এখন আসেন আমরা একদম এই যে এতক্ষণ আমরা বলতেছিলাম বায়োলজির শাখা, হ্যাঁ? আসলে বায়োলজির শাখাকে বোটানি এবং জিওলজি এগুলো হচ্ছে একটা উৎস অনুসারে ভাগ করা হয়েছে। সোর্স অনুসারে ভাগ করা হয়েছে। কিন্তু বায়োলজির একদম গাঠনিক শাখা, স্ট্রাকচারাল ব্রাঞ্চ যেগুলো, যেটাকে আমরা হচ্ছে শাখা বলে আসলে চিনি, সেই শাখাগুলো নিয়ে এখন আমার আলোচনা। তো পরীক্ষায় আপনাদের এই শাখাগুলো থেকে কোয়েশ্চেন আসে। আমি আজকে এই শাখাগুলোর উপরেই থাকবো। শাখাগুলোকে বিস্তারিত বলবো। আপনাদের বইয়ে যা, যা আছে আমি এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনার হচ্ছে বইয়ে দেখবেন একদম শুরুতেই কনটেন্ট আছে জীববিজ্ঞানের শাখাসমূহ। তাহলে কনটেন্টটা কি? জীববিজ্ঞানের জীববিজ্ঞানের শাখাসমূহ। তাহলে ভাইয়া জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের শাখা হচ্ছে ভাইয়া প্রধানত ২ টা। একটা হচ্ছে ভৌত শাখা, আরেকটা হচ্ছে ফলিত শাখা। ভৌত হচ্ছে ফিজিক্যাল ব্রাঞ্চ, আর ফলিত হচ্ছে কি? অ্যাপ্লাইড ব্রাঞ্চ। ভাই আপনি ইংলিশ লিখতেছেন কেন? ইংলিশটা আপনার দরকার আছে, এজন্য আমি লিখতেছি। বললাম না কিছু টার্মিনোলজি হচ্ছে আপনার জানতে লাগে, এই টার্মিনোলজি গুলো আপনার জানতে লাগবে। তাহলে ভাইয়া জীববিজ্ঞানের শাখা হচ্ছে ভাই প্রধানত ২ টা, একটা ভৌত শাখা আর একটা হচ্ছে কি ফলিত শাখা। ভাই জিনিস কি? মনোযোগ দিয়ে শুনেন। ভৌত, একটা ওয়ার্ড মনে রাখবেন, তত্ত্বীয়, থিওরিটিক্যাল নলেজ। ভৌততে আপনি একটা জিনিসই মনে রাখবেন, সেটা হচ্ছে কি? থিওরিটিক্যাল নলেজ, তত্ত্বীয় জ্ঞান। তত্ত্বীয় জ্ঞান বা তত্ত্বীয় আলোচনা। হ্যাঁ, জিনিসটা তো কিছুই বুঝলাম না। তত্ত্বীয় জিনিসটা কি আসলে? আপনাকে বোঝানোর জন্যই তো আমি আছি। থিওরি। আপনি ম্যাথে থিওরি পড়ছেন না? বাংলা পড়া। তারপরে হচ্ছে আপনার যেকোনো একটা কিছুর ব্যাখ্যামূলক আলোচনা। ধরেন আপনি একটা কবিতা পড়তেছেন। এই কবিতার একটা পাঠ্যসূচি, মূল পরিচিতি, সারমর্ম থাকে না?
তাহলে এই মর্মটা দিয়ে একটা পুরো কবিতাটাকে ব্যাখ্যা করা যায় না? তেমনি জীববিজ্ঞানের যে শাখায় ব্যাখ্যামূলক আলোচনা করা হয়, ব্যাখ্যা, কোনো কিছুকে টোটালি যতটুক ভাবে বর্ণনা করে পড়ানো যায়, বর্ণনামূলক আলোচনা, এই ব্যাখ্যা বা বর্ণনামূলক আলোচনার মিনিং হচ্ছে তত্ত্বীয় আলোচনা বা থিওরিটিক্যাল নলেজ, থিওরি। এবং এই তত্ত্বীয় আলোচনা জীববিজ্ঞানের যে শাখায় করা হয় সেই শাখাকে বলা হয় ভৌত শাখা। পুরো জীববিজ্ঞানে ভৌত শাখা হচ্ছে, এটা কোনো কথা? পুরো জীববিজ্ঞানে ভৌত শাখা হচ্ছে 11টা, 11টি। তাহলে হচ্ছে 11টা শাখা আছে, যে শাখাগুলোকে একসাথে নিয়ে আমি হচ্ছে ভৌত শাখা ডিজাইন করেছি। তাহলে একটু যদি মনোযোগ দিয়ে শুনি, জীববিজ্ঞানের শাখা, ভৌত শাখা মিন্স হচ্ছে তত্ত্বীয় আলোচনা, যেখানে হচ্ছে বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক আলোচনা করা হয়। আর এই বর্ণনামূলক ব্যাখ্যামূলক আলোচনায় আপনার 11টা ব্রাঞ্চ নিয়ে করা হয়েছে, 11টা সাব ব্রাঞ্চ আছে, 11টা সাব ব্রাঞ্চ নিয়ে একটা ডিসিপ্লিন করা হয়েছে, ওই ডিসিপ্লিনটাকে বলা হচ্ছে ভৌত শাখা। এই 11টা সাব ব্রাঞ্চে আপনার প্রত্যেকটা সাব ব্রাঞ্চে আপনার আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা আছে বিভিন্ন জিনিসের। তো কি কি ব্যাখ্যা করা আছে সেটা আমি পরবর্তীতে আসতেছি। আর ফলিত, ফলিত শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই মানে কি? আমি হাতে কলমে করব, আমি কাজটা নিজে করব। তাহলে কাজ নিজে করা মানে কি? ব্যবহারিক। তো ব্যবহারিক আলোচনা যেখানে করা হয়, ব্যবহারিক আলোচনা, প্র্যাকটিক্যাল নলেজ, তো ব্যবহারিক আলোচনা যেখানে করা হবে সেটাই হচ্ছে আপনার ফলিত শাখা। তাহলে প্রথম কথা হচ্ছে ভৌত শাখা কি? থিওরিটিক্যাল নলেজ। ফলিত শাখা কি? প্র্যাকটিক্যাল নলেজ। আপনি মনে রাখবেন, থিওরি, থিওরি মিন্স ফিজিক্যাল নলেজ, অ্যান্ড অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে কি? আপনি নিজে করতেছেন, তাহলে অ্যাপ্লাইড মিন্স ব্যবহারিক। এখন এই ফলিত শাখা, ভাই আপনি বললেন 11টা শাখা আছে ভৌত শাখা, তো ফলিত শাখার আবার কয়টা শাখা আছে? ভাইয়া ফলিত শাখার হচ্ছে, যেহেতু এটা অ্যাপ্লাইড, তো এটা নতুন নতুন করে প্রতিবার চেঞ্জ হয়। কারণ বায়োলজির ব্যাপারটা এরকম যে আপনি হচ্ছে যত নতুন নতুন ইনভেনশন হয় তত কিন্তু এর ব্যবহারিক পরিধিটা বাড়ে, এবং যত সূক্ষ্মভাবে আপনি হচ্ছে পরিধিটা বাড়াইতে পারেন, সেটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো ফলিত শাখার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এই সংখ্যাটা হচ্ছে নিউমেরাস, অগণিত। কিন্তু আপনাদের বইয়ে 17টা শাখা দেওয়া আছে, আপনাদের বইয়ে। বাট আমি বলবো 17 প্লাস প্লাস। কেন প্লাস প্লাস? এটা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আরো এখানে কিছু শাখা যুক্ত হবে। তো এজন্য এইটা ফিক্সড না, এটা এখনো হচ্ছে চলমান প্রক্রিয়া। 17 প্লাস প্লাস মানে হচ্ছে আরো এটা ভবিষ্যতে বাড়তে পারে, কিন্তু এই ভৌত শাখার যে শাখাগুলো এগুলো ফিক্সড। তাহলে দেখেন, আমি আপনাকে শাখার হচ্ছে কিছু জিনিস পড়ানোর চেষ্টা করেছি। জীববিজ্ঞানের শাখা দুই ধরনের, ভৌত এবং হচ্ছে ফলিত। ভৌত থিওরিটিক্যাল, 11টা ব্রাঞ্চ নিয়ে হচ্ছে পুরো ভৌত শাখা ডিজাইন করা হয়েছে। আর হচ্ছে ফলিত ব্যবহারিক আলোচনা, এখানে এখন পর্যন্ত 17টা ব্রাঞ্চ আছে, আরো সামনে হচ্ছে বাড়বে। তো পরীক্ষায় এখান থেকে একটা ছোট কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে খ মার্কের একটা কোয়েশ্চেন আসে, অনুধাবনমূলক। যে কি দেয় আপনি বুঝতেই পারছেন, এই দুইটার মধ্যে আপনার পার্থক্য দিয়ে দেয়, যে ভৌত শাখা এবং ফলিত শাখার মধ্যে পার্থক্য লিখো। তো তুমি কিভাবে লিখবা ভাইয়া? তুমি লিখবা হচ্ছে ছক করে, যে পার্থক্য যেভাবে লেখে, ভৌত শাখা এক কলামে, ফলিত শাখা আরেক কলামে। তুমি দিবা জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্ব আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত শাখা, আর ওই কলামে দিবা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় হচ্ছে ব্যবহারিক আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? ফলিত শাখা। তারপরটা তুমি দিবা যে ভৌত শাখা হচ্ছে প্রধানত 11টি, ফলিত শাখা প্রধানত 17টি, কিন্তু ভবিষ্যতে আরো হতে পারে। এরপরে তুমি হচ্ছে দিবা ভৌত শাখার হচ্ছে কি কি আছে। ঠিক আছে, ভৌত শাখায় হচ্ছে তোমার বিভিন্ন রকম হচ্ছে ব্রাঞ্চ আছে, সে ব্রাঞ্চগুলো আমি এখন হচ্ছে লিখে দিব, সে ব্রাঞ্চগুলো আর ফলিত শাখার ব্রাঞ্চগুলো। তো তুমি যদি হচ্ছে এভাবে একটা পার্থক্য ডিজাইন করে দাও, তুমি 2 এ 2 পাবা। ঠিক আছে, সো এখানের পার্থক্যটা পরীক্ষায় আসে। আমি আশা করব তোমরা হচ্ছে আমার কথাটা বুঝতে পেরেছো, এবং আমি ছোট একটা এইচডব্লিউ দিব। মমিত বলেছে যে আমি খুব এইচডব্লিউ দেই। কেন দেই? এইচডব্লিউ দিলে বাচ্চাদের পড়াশোনা হয়ে যায়। তো বাচ্চারা হচ্ছে পড়াশোনা করে,
তো ভাই প্রথম ক্লাসে এইচডব্লিউ দিলেন? হ্যাঁ, প্রথম ক্লাসে এইচডব্লিউ দিলাম। এইচডব্লিউটা তো আপনাদের এখানে ছকেই আছে। এইচডব্লিউটা জাস্ট হচ্ছে একটা কোয়েশ্চেন আকারে দিয়ে দিলাম। ভৌত শাখা ও ফলিত শাখার মধ্যকার পার্থক্য। ক্লাস 9-এ এইসব ছোট ছোট জিনিস বাচ্চারা পারে না, পরীক্ষায় আসে লিখতে পারে না, পরে মন খারাপ করে যে ভাইয়া পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, অনুধাবনমূলক কোয়েশ্চেন আসে লিখতে পারি নাই, এগুলা কেন আসছে, এরকম কোয়েশ্চেন আমাকে প্রায় সময় বলে। তো এই জন্যই আপনার খাতায় সব নোট থাকবে, যাতে আপনি এই কথা আর আপনাকে না বলতে পারেন। ঠিক আছে? সো আসেন, তাহলে আমি যেটা বললাম আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এখন ভাইয়া আমি এই ভৌত শাখাগুলো নিয়ে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব। আপনাদের বইয়ে 11টা শাখা জাস্ট স্টেপ বাই স্টেপ লিখে গেছে এবং এখানে কি কি ব্যাখ্যা করা হয় সেটা লিখে গেছে। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা শাখার আলাদা আলাদা জনক আছে। তো যতটুক জনক আপনারা হচ্ছে মনে রাখতে পারবেন, সবগুলা তো হচ্ছে এত ইম্পর্টেন্ট না, যতটুক জনক আপনি মনে রাখতে পারবেন আমি সেই কয়েকটা জনকের নাম আপনাকে বলে দিব। তো একটু আসেন আমরা চেষ্টা করি সেটা শেখার। আমি জানি না আপনারা সবকিছু লিখতে পারছেন তো? এখন পর্যন্ত যতটুকু বললাম সবকিছু লিখতে পারছেন তো সবাই? আহ কি অবস্থা? তানিশা, কে এটা কে? তানিশা তুমি কোন স্কুলে পড়ো? আহারে, এখানেও হচ্ছে পোলাপাইন। স্যার কেমন আছেন? ভালো আছি ভাই, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ঠিক আছে, ওকে। যাক, কতজন আছেন আপনারা? অনেকেই আছেন। ওরে বাবা, আপনারা এখন মোটামুটি 50-54 জন আছেন। আশা করি এটা বাড়বে, কারণ আজকে তো হচ্ছে পড়ার রাত, পোলাপের পড়াশোনা করবে। আশা করি সামনে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো অনেক স্টুডেন্ট পাবো। তো দেখেন ভাইয়া, একটু লক্ষ্য করেন, আমরা হচ্ছে ভৌত শাখাটা নিয়ে পড়াশোনা করব। তো সবাই হচ্ছে হেডলাইন দেন ভৌত শাখা, জীববিজ্ঞানের ভৌত শাখা। হেডলাইন দিয়ে এরকম একটা বক্স করে ফেলেন। বাঁকা হয়ে যায়, বলে হোক, সমস্যা নেই। এখানে লিখবেন শাখা সমূহ। এখানে লিখবেন আবিষ্কারক। এখানে লিখবেন আলোচ্য বিষয়। এক, অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা হচ্ছে কি? মরফোলজি। ইংলিশটাও ভাইয়া শিখতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া, এখানে ইংলিশ মাস্ট। আপনার অবশ্যই ইংলিশ শিখতে হবে, মাস্ট। ঠিক আছে? তো আমাদের যে 11টা শাখা আছে সেই 11টা শাখা আমরা লেখার চেষ্টা করব এবং তার সাথে তাদের হচ্ছে সায়েন্টিস্টদের নামগুলো জানার চেষ্টা করবো আর কি আমরা। তো অঙ্গ সংস্থান বিদ্যার হচ্ছে জনক হচ্ছে জন গোজি। ও জি, ঠিক আছে, জন গোজি। জন গোজি হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যার জনক। ঠিক আছে? অঙ্গ সংস্থান, অঙ্গ, অঙ্গগুলো হচ্ছে কোথায় আছে, তুমি বাইরের দিক থেকে তোমার কি কি হচ্ছে তুমি দেখতে পেতেছো, ভিতরের দিক থেকে তোমার কি কি আছে, এই যে বাইরের দিকে যে অঙ্গ সংস্থান, এটাকে বলা হয় হচ্ছে
মেনলি এক্সটার্নাল মরফোলজি। এই এক্সটার্নাল মরফোলজির আরেক নাম হচ্ছে তোমার, খুবই সুন্দরভাবে বলা যায়, অ্যানাটমি। আরেকটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। তো তোমার ভিতরের হচ্ছে অঙ্গসংস্থান আছে, বাইরের অঙ্গসংস্থান আছে। তাহলে এই যে অঙ্গসংস্থান, এই অঙ্গসংস্থানকে আবার হচ্ছে ইন্টারনাল মরফোলজি, এক্সটার্নাল মরফোলজি, এই দুটাতে ভাগ করা যায়। ঠিক আছে? তো এই অঙ্গসংস্থান বিদ্যার জনক হচ্ছে গোজি, এবং এই অঙ্গসংস্থান বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অঙ্গ সংস্থান, এদের অবস্থান ইত্যাদি। দুই, শ্রেণী বিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা, এটার ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির জনক হচ্ছে সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস। আমি বাংলায় লিখে দিই, কারণ এই সায়েন্টিস্টটার নাম তোমাদের বাংলায় লিখতে হবে। ক্যারোলাস লিনিয়াস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আস্তে আস্তে মনে করো এটা পৌঁছে গেছে সোজা বাংলা ভাষায়, যে এটা পরীক্ষায় আসে যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে বা ট্যাক্সোনমির জনককে। এটা পরীক্ষায় আছে, এটা তোমাদের বইয়ে আছে। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো ভাই শ্রেণীবিন্যাস কি? আসলে 11টা শাখা, এগুলা হচ্ছে পুরোই 11টা শাখা তোমার বইয়ের বিভিন্ন জায়গায় আলোচনা করা আছে। এখন শ্রেণীবিন্যাস মানে কি? তোমার যে যে পুরো জীবজগৎ আছে, পুরো এই জীবজগৎটাকে তুমি কতটুকু সহজে কম পরিসরে মনে রাখতে পারো, এই জন্য সায়েন্টিস্টরা তোমার জন্য একটা খুব সুন্দর উপায় করে দিছে। সেই উপায়টাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তোমরা পুরা জীবজগৎটাকে খুব সহজে শিখতে পারো। তো এই যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস বিদ্যাই হচ্ছে মেইনলি হচ্ছে জীবজগতের জীবজগতের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হয়। জীবজগতের শ্রেণীবিন্যাস। 3, 3 হচ্ছে ভ্রূণবিদ্যা। এমব্রায়োলজি। এমব্রায়োলজির জনক হচ্ছে কার্ল আর্নেস্ট ফন বেয়ার। কার্ল আর্নেস্ট বেয়ার। ভ্রূণবিদ্যা, ভ্রূণ জিনিসটা কি? খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা আজকে যে এত বড় একটা জীবন ধারণ করি, দেহ ধারণ করি, এই ধারণের প্রথম যে জিনিসটা ছিল সেটা ছিল কোষ। সেটা আমরা জানি। একটা কোষ, যে কোষটা বাবার শুক্রাণু মার ডিম্বাণু মিলিত হয়ে একটা কোষ তৈরি করেছিল যার নাম হচ্ছে জাইগোট। এই যে জাইগোট, এই জাইগোটের মধ্যে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন হয়েছিল, মাইটোসিস কোষ বিভাজন হয়েছিল। মাইটোসিস কোষ বিভাজন হয়েই আজকে আমাদের দেহটা এত বড় হয়েছে। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করেন, আমাদের পুরো দেহের প্রথম কোষ ছিল হচ্ছে জাইগোট। এই জাইগোট আসলে বিভাজিত হইতে 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 একটা আকৃতি পাইছে, একটা জীবের আকৃতি পাইছে। জীবের যে আকৃতিটা পাইছে, এই জীবের আকৃতিটাই হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণ নিচ্ছে গবেষণা কিন্তু করা নিষেধ আছে। মানব ভ্রূণ নিয়ে গবেষণা করা নিষিদ্ধ একটা জিনিস। তবে রিসার্চের কাজে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয় রিসার্চ পারপাস। তারপরেও এটার জন্য হচ্ছে লাইসেন্স লাগে, এটার জন্য অনেক কিছু ব্যবস্থা করতে হয়। এই যে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ, এই যে কি জিনিস, এই ভ্রূণের গঠন, ভ্রূণের কাজ ইত্যাদি নিয়ে যে আলোচনা করা হয়,
এই আলোচনাটা যে শাখায় করা হয় সেটাই হচ্ছে ভ্রূণবিদ্যা, এবং এই ভ্রূণবিদ্যার জনক হচ্ছে কার্ল আর্নেস্ট বেয়ার। এরপর হচ্ছে ভাইয়া 4 নাম্বার হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যার ইংলিশ হচ্ছে কি? সাইটোলজি। সাইটোলজি, এই সাইটোলজির আমাদের জনক হচ্ছে, তোমরা সবাই ওনার সাথে একটু পরিচিত, তোমরা ছোটবেলায় পড়েছো ওনার নামটা, রবার্ট হুক। আশা করি তোমরা পড়েছো। রবার্ট হুক কোষবিদ্যায় কি বলেছিল? কোষের গঠন, কোষ কিরকম আর কি, কোষের কাজ, কোষের প্রকারভেদ ইত্যাদি নিয়ে এই শাখায় আলোচনা করা হয়েছে। এই যে আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি যে জিনিসগুলো, এগুলো একটু তোমরা মনে রাখবা, কারণ এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসে। এই শাখা থেকে কিভাবে কোশ্চেন আসবে, আসলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসে এরকম যে জীববিজ্ঞানের 6টি ভৌত শাখা আলোচনা করো। জীববিজ্ঞানের 6টি ভৌত শাখা যখন আলোচনা করতে যাবা, তোমাদের এটা হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেন, 3 মার্কে আসবে। তো 6টি তোমার লেখার জন্য তোমার তো আগে জানতে হবে 11টা। 11টা থেকে তারপর তুমি হচ্ছে 6টা, 7টা, 8টা, আবার যদি তোমার পুরাটাই দেয় পুরোটা লিখতে পারবা। তো এখান থেকে হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেন আসে। আবার এখান থেকে একটা কোশ্চেন আসে, নিচের কোনটি ভৌত শাখা, নিচের কোনটি ফলিত শাখা। তো এগুলা কি আসে? এগুলো এমসিকিউ তে, নিচের কোনটি ভৌত শাখা, নিচের কোনটি ফলিত শাখা। তো এই এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার ভৌত শাখাগুলো জানতে হবে। আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, সংক্ষিপ্ত প্রশ্ন, কেন কোষবিদ্যাকে ভৌত শাখায় রাখা রাখা হয়েছে? কেন কোষবিদ্যাকে ভৌত শাখার অন্তর্গত করা হয়? কেন ফলিত শাখার অন্তর্গত করা হয় না? এইসব কোশ্চেন গুলো শুধু কোষবিদ্যা না, ভ্রূণবিদ্যা দিয়ে আসতে পারে, শ্রেণীবিন্যাস বিদ্যা দিয়ে আসতে পারে। এগুলো যেটা দিয়ে আসুক, তোমার অ্যান্সারটা এখানে কিন্তু আসলে তোমার জানতে চাইছে দুটা সংজ্ঞা, ভৌত শাখার সংজ্ঞা, কোষবিদ্যার সংজ্ঞা। তখন তুমি কি করবা? তুমি লিখবা যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় জ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেটাকে ভৌত শাখা বলা হয়, এবং এই ভৌত শাখার মধ্যে কোষবিদ্যাকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয় কারণ সেখানে কোষের গঠন, কোষের কাজ, কোষের প্রকারভেদ এই তত্ত্বীয় আলোচনা করা হয়, কোনো ব্যবহারিক আলোচনা করা হয় না। যেহেতু তত্ত্বীয় আলোচনা করা হয়, তাই কোষবিদ্যাকে শ্রেণীবিন্যাস কোষবিদ্যাকে ভৌত শাখার অন্তর্গত করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু তোমার জানা খুবই দরকার। তো দেখো আমি হচ্ছে তোমাকে ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করেছি। তো 4টা বলেছি, আরো আছে ভাই, অনেক আছে। দেখি কতটুকু আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। লিখতে পেরেছো না লিখতে পারো নাই? সবাইকে লিখতে পেরেছিলা? আমি অনেক ফাস্ট লিখেছি, তোমাদের সময় দিয়েছি, সবাইকে লিখতে পেরেছো? আমি জানি না তোমরা সবাই লিখতে পেরেছো কিনা। সময় দিলাম একটু, যারা যারা লিখতে পারোনি লিখে নাও, 2-1 মিনিট সময় দিচ্ছি। আশা করি লিখতে পেরেছো। না হলে তোমরা স্ক্রিনশট উঠিয়ে রাখতে পারো। আর এটা স্লাইডটা তো গ্রুপে দিয়ে দেওয়াই হবে, যেহেতু লাইভ ক্লাস, তোমরা তো লাইভটা পরেও দেখতে পারবা, রেকর্ডেড থাকবে। তো আমি একটু সামনে আগাই। তো এরপরে হচ্ছে আবার কি, 4টা পড়েছে, দেখি আমরা আরো সামনে কয়েকটা পড়বো আর কি। শাখা সমূহ, আবিষ্কারক, আর এটা হচ্ছে কি আলোচ্য বিষয়। 5 নম্বর যেটা, 5 নম্বর হচ্ছে টিস্যু বিদ্যা। তো কিছুক্ষণ আগে কোষ পড়েছি, এখন হচ্ছে কি টিস্যু বিদ্যা। হ্যাঁ, টিস্যু বিদ্যা হচ্ছে কি হিস্টোলজি। হিস্টোলজি, এই হিস্টোলজির জনক জাভিয়ার
উনি একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, বিশাট, জাভিয়ার বিশাট। জাভিয়ার বিশাট উনি হচ্ছে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তিনি কিন্তু টিস্যুবিদ্যার জনক, ঠিক আছে। এবং টিস্যুবিদ্যার হচ্ছে আলোচ্য বিষয় অবশ্যই টিস্যু হবে। টিস্যুগুলো কি, টিস্যুর গঠন কি, টিস্যুর কাজ কি, টিস্যুর অবস্থান কোথায়, গঠন, অবস্থান এবং কাজ, এই তিনটা জিনিস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি টিস্যু বিদ্যা। এরপরে 6 নাম্বার, বংশগতিবিদ্যা। জেনেটিক্স। জেনেটিক্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা আশা করি এটাও জানো, ওনার নাম শুনেছো তোমরা, গ্রেগর জোহান মেন্ডেল। খুবই ইম্পর্টেন্ট গ্রেগর জোহান মেন্ডেল। উনি বংশগতি জিনিসটা কি, কিভাবে বংশগতি, এই যে আমি আমার পিতামাতার মতো দেখতে হয়েছি, তুমি তোমার পিতামাতার মতো দেখতে হয়েছো, হ্যাঁ, বা দাদা দাদির মতো দেখতে হয়েছো, এই যে পুরো বংশে যে একটা জেনেটিক ফ্লো, এই পুরো ফ্লোটাই হচ্ছে বংশগতিতে আলোচনা করা হয়। এই বংশগতির প্রধান বিষয়বস্তু হচ্ছে জিন। এই জিন কিন্তু ঘাড়ে বসার জিন না, হ্যাঁ, এই জিন হচ্ছে কিন্তু বানানটা জয় রস্বীকার, হ্যাঁ, জয় দীর্ঘিকার না, এটার মাথায় রাখবেন। জিন, জিনের গঠন, জিনের সঞ্চারণ ইত্যাদি আলোচনা করা হয়। সঞ্চারণ মানে কি, যে পিতামাতা থেকে জিনগুলো যখন সন্তান সন্ততিতে যায় সেটাকে সঞ্চারণ বলা হয়। তো এই পুরোটাই হচ্ছে কিন্তু বংশগতি বিদ্যার বিষয়। দেখেন আমি আপনাকে কিন্তু প্রধান 6টা হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করেছি, আরো আছে, চেষ্টা করতেছি, আমরা একে একে লিখে দিব। 7, জীব ভূগোল। জীব ভূগোল, বায়ো জিওগ্রাফি। জীব ভূগোলের তেমন সায়েন্টিস্ট পরিচিত না, তো দরকার নাই। জীব ভূগোল হচ্ছে ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, জীবের ভৌগোলিক অবস্থান নিয়ে এখানে আলোচনা করা হয়। যে ভৌগোলিক অবস্থান মানে কি, আশা করি আপনারা বুঝতেছেন যে কোথায় কে আছে। যেমন আমরা বাংলাদেশে আছি, আমাদের অবস্থানটা কোথায়, এটা এশিয়া অঞ্চলে, হ্যাঁ, এশিয়া অঞ্চলটার অবস্থান কোথায়, বায়োলজিক্যাল ভাবে এশিয়া অঞ্চলটার অবস্থান হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে। এগুলা আসলে কিছুদিন পরে হচ্ছে আপনাদের আরো বিখ্যাত মানে প্রথমত বোঝানোর বলবো আর কি, চেষ্টা করব। তো এরকম ভাবে ভৌগোলিক অঞ্চল হচ্ছে পৃথিবীতে হচ্ছে মোটামুটি প্রায় 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে। এই অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে নিয়ে আলোচনা কোন জীব কোথায় আছে। যেমন অস্ট্রেলিয়াতে যে জীব পাওয়া যায় প্রাকৃতিক ভাবে সেটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, এবং প্রাকৃতিক ভাবে অস্ট্রেলিয়া হচ্ছে ক্যাঙ্গারু পাওয়া যায়, বাংলাদেশে কি প্রাকৃতিক ভাবে আছে? চিড়িয়াখানায় যেটা আছে সেটা কিন্তু প্রাকৃতিক না। তারপর হচ্ছে আমাদের দেশে প্রাকৃতিকভাবে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এটা কি আপনার হচ্ছে আমেরিকাতে পাওয়া যায়? পাওয়া যায় না। তো যে জীবের ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ শাখা বায়োলজির, সেটা হচ্ছে জীব ভূগোল। এছাড়া আরেকটা জিনিস আছে, এবং এই জীব ভূগোল শাখায় কিন্তু হচ্ছে পোলাপান সবচেয়ে বেশি ভুল করে কেন, পরীক্ষায় দেয় নিচের কোনটি ভৌত শাখা নয়, আবার নিচের কোনটি ভৌত শাখা, সেখানে কিন্তু জীব এই জীব ভূগোলটা দিয়ে দেয়। জীব ভূগোলটা পোলাপাইন হচ্ছে ভালো মতো ক্যাচ করতে পারে না, এটা ভুল হয়ে যায়। তো আশা করি এটা তোমাদের ভুল হবে না। সরি। 8 নাম্বার হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। জীবের পরিবেশ, এখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। তো আলোচ্য বিষয় হচ্ছে কি পরিবেশ। এখন এই পরিবেশটাকে আরো অনেকভাবে বলা হয়।
পরিবেশ বিদ্যাটাকে হচ্ছে অনেকভাবেই বলা হয়। তো পরিবেশ পর্যন্ত তোমরা হচ্ছে আগে লেখো। তো যারা যারা লেখো নাই তারা তারা লিখে ফেলো। কারা কারা আছে আমার সাথে? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? অনেকেই নতুন জয়েন করছো, অনেকেই কমেন্ট করতে পারো। কারা কারা নতুন জয়েন করেছো, প্রথম থেকে ছিল না? হাস- হাসলে কি পাপ হবে? কে ভাই তুমি? পাপ হবে না বাচ্চা, হেসে ফেল। জি, দেখতে পেরেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আলিফ। সুবর্ণা আক্তার, জি দেখতে পাচ্ছি, ভেরি গুড। রাসেল আহমেদ, হ্যালো স্যার। হ্যালো রাসেল। সবাইকে লিখতে পারছি? আশা করি সবাই লিখতে পেরেছেন। অনেক সময় দিয়েছি, আমরা আরেকটু লিখি। মোটামুটি 8টা হয়ে গেছে। আপনি বইয়ে হচ্ছে সুন্দর মতো দেখলে আরো পাবেন। আমি চেষ্টা করছি আপনাদের গুছিয়ে লিখে দেওয়ার। আপনারা বইয়েরটা অবশ্যই ফলো করবেন। অনেক তো স্কুলে হচ্ছে আমরা সবাই বই পাইনি, তাই না? অনেকেই স্কুলে বই পাইনি যারা ক্লাস 9-এ আছেন। এখন হচ্ছে 28 ব্যাচ, এসএসসি 28 ব্যাচ। তো সামনে অবশ্যই হচ্ছে আপনি যখন বই পাবেন তখন এগুলো দেখবেন। আশা করি হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আটটা দিয়েছিলাম, 9। খুবই ইম্পর্টেন্ট, শারীরবিদ্যা। শারীর বিদ্যা। দেখেন নামটা হচ্ছে শারীর, নট শরীর। শরীর শব্দের অর্থ হচ্ছে দেহ, আর শারীর মানে দৈহিক। দৈহিক অ্যাক্টিভিটি। আপনার শারীরিক অ্যাক্টিভিটি কি কি? আপনি কি কি কাজ করেন? আপনি এই যে সকালে উঠে রাত পর্যন্ত আপনি কি কি কাজ করছেন? আভ্যন্তরীণ কাজ, বাহ্যিক কাজ। যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেসপিরেশন, শ্বসন। আপনি শ্বাস গ্রহণ করছেন, এটা মানে প্রতিনিয়ত কাজ। আপনি যদি প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস না নেন, নিঃশ্বাস ত্যাগ না করেন, ব্রিদ ইন এবং ব্রিদ আউট না করেন, আপনি বাঁচবেন না। আমরা সর্বোচ্চ, এটা ইন জেনারেল, 3 মিনিট যদি অক্সিজেন ছাড়া থাকি আমাদের কিন্তু বাঁচাটা, সার্ভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায়। 3 মিনিট, ঠিক আছে? সো এখন অনেকের জন্য এটা প্লাস মাইনাস হতে পারে। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে 27-28 মিনিট 30 মিনিটেরও রেকর্ড আছে, এটা অন্য ব্যাপার। কিন্তু একটা ন্যাচারাল মানুষ 3 মিনিট সার্ভাইভ করতে পারে। কারণ অনেকে আবার হচ্ছে 3 সেকেন্ডও পারে না, এটা কথা না। 3 মিনিট মানে অন এভারেজ পারে। তো এখন এই যে শারীরবিদ্যা, এই শারীরবিদ্যার জনক হচ্ছে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে হচ্ছে শারীরবিদ্যার জনক। এবং শারীরবিদ্যায় কি আলোচনা করা হয়? দেহে যে রক্ত আছে, এই রক্ত সঞ্চালন কিভাবে হয়, শ্বসন কিভাবে হয়, রেচন কিভাবে হয়। রেচন মানে হচ্ছে মূত্র সৃষ্টির প্রক্রিয়া, হয়তোবা আমরা জানি। এগুলো আলোচ্য বিষয় হচ্ছে কি শারীরবিদ্যার। 10 বাস্তুবিদ্যা ও শারীরবিদ্যার হচ্ছে ইংরেজিতে ফিজিওলজি। দিতে ভুলে গেছি রে ভাই, সরি। বাস্তুবিদ্যা।
বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। এই যে ইকোলজি, ইকোলজির তেমন হচ্ছে জনক আমাদের শেখা লাগবে না। ইকোলজিতে হচ্ছে এই যে বাসস্থান, জীবের যে বাসস্থান, জীবের লেখে আগে জীবের বাসস্থান সম্বন্ধে আলোচনা করা হয়, ঠিক আছে? এক একটা জীবের বাসস্থান এক এক জায়গায়, এই বাসস্থান নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে কি ইকোলজি। 11 নট বাট দ্য লিস্ট, 11 সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, ভেরি ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি পুরো হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোন। এন্ডোক্রাইনোলজি, আমাদের দেহে দুই ধরনের গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা ভবিষ্যতে পড়াবো। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম সিক্রেশন হয়, এনজাইম যেগুলো আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসরণ হয়, এই হরমোন তোমার দেহের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। আমরা যা, সেটা হচ্ছে আমাদের হরমোনাল এক্সপ্রেশন। আমাদের বডিতে হরমোন যেভাবে হচ্ছে সিক্রেশন হয়, আমরা কিন্তু সেভাবেই কন্ট্রোলড হই। তোমার মন খারাপ লাগতেছে, তোমার দেহে একটা হরমোন ক্ষরণ হয়েছে, যার নাম হচ্ছে কর্টিসল। কর্টিসল হরমোন যদি বেড়ে যায়, তোমার মন খারাপ হয়। তোমার খুব ভালো লাগছে, সেটা সেরাটোনিন হরমোনের কারণে। সেরাটোনিন হরমোন আমাদের হচ্ছে প্রফুল্লতা দেয়। তোমার কারোর প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, সেটার একটা হরমোন আছে, তার নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসা এগুলো থাকতেই পারে, এই বয়সে তো এগুলো অনেক বেশি হয়, তাই না? এই যে তোমার দেহে যখন অক্সিটোসিন বেড়ে যায়, তার মানে তোমার কোনো কিছুর ভালো লাগা সৃষ্টি হয়। শুধু সেটা হচ্ছে কিন্তু ছেলেমেয়ের ক্ষেত্রে, প্রেম প্রীতির ক্ষেত্রেই হয় না। তোমার হচ্ছে গেম খেলতে ভালো লাগে, তোমার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেকআপ করতে ভালো লাগে। এই যে কোনো কিছুর প্রতি ভালো লাগা, এই ভালো লাগা মানে কি তোমার অক্সিটোসিন সেটাতে ক্ষরণ হচ্ছে। এরপরে ধরো তোমার হচ্ছে ক্ষুধা পেয়েছে, কোন হরমোনের কারণে? ক্ষুধা কমে গেছে, কোন হরমোনের কারণে? এগুলো কিন্তু হরমোনাল। ক্ষুধার হরমোন হচ্ছে ঘ্রেলিন, ঘ্রেলিন হরমোনের কারণে তোমার ক্ষুধা পেতে পারে, ক্ষুধা নিবৃত্তি হতে পারে। তো এই যে তোমার হচ্ছে হরমোনাল এক্সপ্রেশন, এই হরমোনাল এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হরমোন নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা এন্ডোক্রাইনোলজি। আর এগুলো হচ্ছে এই যে টোটাল যে আমি তোমাদের 11টা শাখা পড়াইলাম, এই 11টা শাখা হচ্ছে তোমার এই ভৌত শাখার অন্তর্গত। এখানে আমি কিছু জনক লিখে দিয়েছি, চেষ্টা করেছি এটা ব্যাখ্যা করার, এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটা ব্যাখ্যা করার। 11টা শাখা ভালো মতো পড়বা, এর মধ্যে 6টা শাখা আমি যে প্রথম 6টা 7টা লিখে দিয়েছি, 6টা 7টা খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বা, ঠিক আছে? তো লক্ষ্য করো ভাইয়া, ভৌত শাখার পরে আমাদের আছে ফলিত শাখা। এখন ভৌত শাখাটা আমি যেভাবে পড়াই দিছি, ফলিত শাখাটা তোমাদের হচ্ছে আমি একটু টেকনিক্যালি হচ্ছে পড়াবো, সেটা হচ্ছে বাড়ির কাজ। কিভাবে করবা? ফলিত শাখার হচ্ছে অনেকগুলো শাখা আছে, তো তোমরা কি করবা, এরকমই ছক করবা, এরকম একটা ছক করবা, সেখানে জনক দরকার নাই। ফলিত শাখা থেকে পরীক্ষায় হচ্ছে মেইনলি হচ্ছে এমসিকিউটাই বেশি আসে। তোমরা এরকম একটা চার্ট করে দুটো ভাগ করবা, একটা লিখবা হচ্ছে শাখা সমূহ, আর একটা লিখবা হচ্ছে আলোচ্য বিষয়। হেডলাইন দিবা ফলিত শাখা। এবং এখানে প্রত্যেকটা, ঠিক আছে, কি কি শাখা থাকবে? অণুজীব বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, ইংলিশ হচ্ছে মাইক্রোবায়োলজি। কিছু শাখা আমি লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা কমপ্লিট করবা। 2 থাকবে ফার্মেসি, 3 বায়ো ইনফরমেটিক্স,
4 বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির বাংলা হচ্ছে জীব প্রযুক্তি। 5 জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 6 জিন প্রকৌশল। 7 সামুদ্রিক জীববিজ্ঞান। খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, বুঝছো? সামুদ্রিক জীববিজ্ঞান এটা আমার একটা ওয়ান অফ দা মোস্ট ফেভারিট সাবজেক্ট। মেরিন বায়োলজি। আমি এরকম 6টা তোমাদের হচ্ছে লিখে দিলাম। আলোচ্য বিষয়টা তোমরা হচ্ছে বই থেকে লিখবা। এরকম হচ্ছে আরো অনেকগুলো শাখা আছে, সবগুলো শাখা হচ্ছে তোমরা একটু বই থেকে লিখে তোমরা হচ্ছে এটা নোট করবা। কিছু কিছু কাজ আমি তোমাদের করে দিলাম, কিছু কিছু কাজ তোমরা করবা, ঠিক আছে? তোমাদের একটা এসডব্লিউ দিয়েছিলাম, এটা তোমাদের SW2। পারবা না এসডব্লিউ করতে? আশা করি পারবা। কারা কারা আছো আমার সাথে? আমি SSC 26, সিয়াম রোহান, ওকে। হাজির 27, কাশেম ভাই নাকি আমাদের? ঠিক আছে। সো আশা করছি হচ্ছে আমি তোমাদের হচ্ছে যেভাবে করে দিয়েছি এভাবে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত তো তোমার লিস্ট করবা। তো ভাই সবগুলা লাগবে? সবগুলা লাগবে না, ফলিত শাখাটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু পড়তে হবে, ঠিক আছে? যাই হোক, কেমিস্ট্রি ক্লাস শেষ করে এসেছেন ভাইয়া? আপনি তো পাননি নাই ভাইয়ে, এগুলো দ্রুত পড়ান। পড়াই ফেলছি বাচ্চা, পড়াই ফেলছি। এখন আপনাদের হচ্ছে বাকিটা একটু আপনাদের সাহায্য লাগবে। আপনারা যদি হচ্ছে আগ্রহ প্রকাশ করেন তাহলে হচ্ছে বাকিটা পড়াতে পারবো। তো দেখেন, আমি হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে মেইনলি কি ফোকাস করলাম, আমি আজকের ক্লাসে হচ্ছে আপনাদের বেসিকটা ফোকাস করলাম। চেষ্টা করলাম বায়োলজির সাথে হচ্ছে পরিচয় করায় দেওয়ার জন্য, বায়োলজি কি এটা জানানোর জন্য অনেকটু পড়ানোর চেষ্টা করছি। তো আপনি আমার সাথে একটু থাকবেন। আশা করি হচ্ছে প্রতি রবিবার বৃহস্পতিবার আপনার সাথে দেখা হবে। প্রতি রবিবার বৃহস্পতিবার হচ্ছে এই সময় দেখা হবে। আমাদের 7:30 থেকে 8টার মধ্যে আমরা ক্লাস শুরু করব এবং আপনাদের সাথে থাকবো। আজকে যেহেতু হচ্ছে এসএসসি যারা 28 প্রার্থী, মানে যারা এখন হচ্ছে ক্লাস 9-এ উঠছেন, তাদের হচ্ছে কিন্তু হচ্ছে বৃত্তি পরীক্ষা আছে গতকাল, মানে কালকে, ঠিক আছে? তো ওরা হচ্ছে এখনো বেশিরভাগই হচ্ছে জয়েন করতে পারে নাই, এবং আজকে যদি আমি একটু বেশি আগাই তাহলে হচ্ছে ওরা অনেকটা বঞ্চিত হবে। তো আমি আজকে জাস্ট প্রাইমারি ক্লাসটা করলাম, প্রাইমারি হচ্ছে কাজটুক করলাম। আমি আপনাদের হচ্ছে যতটুকু করাই দিলাম সেখান থেকে দুটো SW দিলাম। একটা হচ্ছে ভৌত শাখা এবং ফলিত শাখার পার্থক্য, যেটা আমি পড়াই দিছি, আর একটা হচ্ছে ফলিত শাখাগুলোর আলোচ্য বিষয়গুলো লিখে ফেলবেন। 6টা আমি লিখে দিয়েছি, এগুলো হচ্ছে মেইন 6টা। এছাড়াও হচ্ছে বাকি যেগুলো আছে, জীবাশ্মবিদ্যা, তারপর হচ্ছে ভূতত্ত্ব, এই যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে একটু আপনার একটু লেখে এই পাশে আলোচ্য বিষয় দিয়ে বুঝাই ফেলবেন। তো এই দুটো SW করবেন। তো এখানে হচ্ছে বুঝানোর তেমন কিছু নাই, এগুলো হচ্ছে করে ফেলবেন। আমি নেক্সট যেটা ক্লাস, সেই ক্লাসটা আপনারা অবশ্যই মিস করবেন না। সেটাই মেইন ক্লাস, এই অধ্যায়ের মেইন পড়া। আশা করি ডিটেইলস আমরা পড়বো, সবাই হচ্ছে মনোযোগ সহকারে পড়বেন। এবং আমি আশা করি যে SW দুটো দিয়েছি সেটা হচ্ছে আপনারা করে গ্রুপে হচ্ছে দিয়ে দিবেন, যাতে আমি দেখতে পারি যে আপনারা কারা কারা SW করেছেন। তো আপনাদের সাথে হচ্ছে আশা করি মানে যদি সব ঠিকঠাক থাকে, বেঁচে থাকে, বৃহস্পতিবার দেখা হবে। এবং আপনারা ভালো থাকেন। আজকে আর বেশি আগালাম না, এখানেই ক্লাসটা শেষ করছি। এবং কারোর মনে হয় কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? কারোর মনে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো যদি প্রশ্ন না থাকে আজকে আর বড় করছি না ক্লাস। যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবেন কালকে, যারা আমার সাথে এখন আছেন তাদের জন্য অনেক শুভকামনা। তো নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বৃহস্পতিবার এই সময়ে ক্লাস নিয়ে আবার হাজির হব, ঠিক আছে? সবাই ভালো থাকেন। টাটা, গুড বাই।